দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একাত্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ আয়োজন রিপোর্টার্স আড্ডায়। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের একেবারেই সিনিয়র সহকর্মী, বিশেষ করে আমরা বলতে পারি যে সুশান্ত কুমার সিনহা এবং পার্থ সঞ্জয় এবং আমাদের রাকিব হোসেন। আমরা আপনাদের তিনজনকেই প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ দিনে আমরা স্বাগত জানাই। শুরুতে আসতে চাই যে একাত্তর, আমরা গতকাল বলেছি যে একাত্তরের শক্তি একাত্তরের শক্তি তার দর্শক। এই যে একাত্তরের শক্তি একাত্তরের শক্তি দর্শক, তার মানে একাত্তর মুক্তিযুদ্ধের চেতনা তা ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চায় এবং আমাদের মূল চেতনায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করা। সম্প্রতি আপনি বজলুর রশিদ স্মৃতি পদক পেয়েছেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে আপনার এই গেল 14 বছরে অসংখ্য কাজ, অসংখ্য প্রতিবেদন আপনি তৈরি করেছেন দেশে এবং দেশের বাইরে, এবং সেসব বিষয়ে আপনি অনেকগুলো পুরস্কারও পেয়েছেন। একাত্তর টেলিভিশনের গতকাল রণাঙ্গনের শ্রেষ্ঠ সন্তানরা এসেছিল, তারা বলেছেন, তারা দাবি করেছেন একাত্তর টেলিভিশনের দায়িত্ব মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করা এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে একাত্তর যেন কখনো তার পথ না হারায়, তাহলে বাংলাদেশ পথ হারাবে। এই বিষয়ে আপনি প্রতিবেদন করেন, অনেক তথ্য সংগ্রহ করেছেন, অনেক পুরস্কৃত হয়েছেন। কি করবেন নতুন বছরে? নতুন বছরে যাবার আগে আমি 14 বছরের শেষে 15 বছরে পা রাখার যে ক্ষণের কথা আপনি বললেন, গতকাল আমরা অনেক শ্রেষ্ঠ সন্তানদের পেয়েছি একসঙ্গে। তার মধ্যে একজন বীর প্রতীক কথা বলেছেন, আপনিই তার সাক্ষাৎকার নিয়েছেন এবং তিনি বলছিলেন যে তিনি আক্ষেপ করে বলছিলেন মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি সংরক্ষিত হয়নি, অবহেলিত হয়েছে মুক্তিযোদ্ধারা। তার এই আক্ষেপের মধ্য দিয়ে তা আসলে উত্তরটা তৈরি হয়ে যায়। কিন্তু তিনি যেটি বলছিলেন যে একাত্তর যেন দায়িত্বটা পালন করে, আর সে দায়িত্ব পালন করতে গিয়ে আমরা ছুটি। আপনি বলছিলেন আমি গেল 14 বছর ধরে একাত্তরে আছি, তারও আগে আমি আর 2টা টেলিভিশনে ছিলাম। আমি প্রতিবেদক হবার শুরু থেকে মুক্তিযুদ্ধকে আমি আমার রিপোর্টিংয়ে ঠাঁই দিয়েছি। এটি আমার আবেগের জায়গা, পেশাদারিত্বের তো জায়গা আছে, কিন্তু সেই জায়গাটি কাজ করতে গিয়ে এবার বজলুর রহমান স্মৃতি পদক পেয়েছি। বজলুর রহমান স্বনামধন্য সাংবাদিক, তার নামে প্রবর্তিত মুক্তিযুদ্ধ জাদুঘরের এই পুরস্কার। এই পুরস্কারটি গেল বছর আপনিও পেয়েছেন, তার আগের বছর আপনিও পেয়েছেন। হ্যাঁ, আমি পেয়েছি 2022-এ। কিন্তু আপনি কখন পেয়েছেন একটু মনে করি, যখন আসলে মুক্তিযুদ্ধ এই শব্দটি গণমাধ্যমের তারা তাদের সংবাদে প্রচার করতে দ্বিধাদ্বন্দ্ব ছিল, সাহস করছিল না। সেই সময় ডিসেম্বর মাসে যখন বাংলাদেশে যদি 35টি টিভি চ্যানেল ধরি, সেই টিভি চ্যানেলের কোনোটিতে ডিসেম্বর মাসে বিজয়ের মাসে একাত্তরটি নেই। সেই সময় আপনি একটি ধারাবাহিক করেছিলেন 15 পর্বের সম্ভবত, সে ধারাবাহিকে মুক্তিযুদ্ধ এসেছিল। তো একাত্তর এই মুক্তিযুদ্ধকে ধারণ করে বরাবরই, এবং আপনি পুরস্কার জিতেছেন, সেটি স্বীকৃতি। কিন্তু নিশ্চয় আপনি স্বীকৃতির জন্য কাজ করেননি। আমি এবার পুরস্কার পেয়েছি, দ্বিতীয়বার পুরস্কার, এর আগেও করেছি। আমার তো মনে হয়েছে যে এর আগে অনেক কাজ করেছে যেগুলো হয়তো স্বীকৃতি পাওয়ার এর চেয়ে বেশি যোগ্য ছিল, কিন্তু সেগুলো স্বীকৃতি পায়নি। কিন্তু সেই জন্য আমি থেমে থাকিনি, অর্থাৎ আমার পথ চলাটা অবিরাম। একাত্তর যেমন অপ্রতিরোধ্য, একাত্তর এবার থিম, দমে না থামে না। তো আমি মনে করি যে আমার যে আবেগ, আমার যে পেশাদারিত্ব, সেটি দমবেও না, থামবেও না, এবং আমরা যে বীর প্রতীকের আক্ষেপের জায়গা, সেটি আসলে স্পর্শ করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আসতে চাই আমাদের সুশান্ত কুমার সিনহা। আপনি দীর্ঘদিন ধরে ইকোনমিক্স, অর্থনীতি, ব্যাংক, বিমা, এই খাতে অসংখ্য আপনার রিপোর্ট আছে এবং সরকারের অনেক প্রভাবশালীদের বিরুদ্ধেও আপনি প্রতিবেদন তৈরি করেছেন, প্রচার করেছেন, এবং আরেকটি বড় জায়গায় আপনি কাজ করেন, সেটি হচ্ছে তামাক বিরোধী আন্দোলন, যে তামাক বিরোধী যে ক্যাম্পেইন সেটি। কিন্তু আমরা সম্প্রতি আপনি একটি পুরস্কার পেয়েছেন, পানির জন্য লড়ছে আর পাঙ্গাসিয়ার মানুষ। মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছে,
পানি ভবন আছে, সুউচ্চ ভবন, সুন্দর ভবন, কিন্তু পানির জন্য লড়ছেন। কিভাবে খবর পেলেন, কিভাবে কাভার করলেন এবং কাভার করার পরে এটা অনেকের চাপ থাকে। আপনি কি কোনো চাপ বা কোনো ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে একাত্তর টেলিভিশনে কোনো ধরনের বাধা বিপত্তি প্রতিষ্ঠান থেকে অথবা প্রতিষ্ঠানের বাইরে কোনো সংস্থা বা সরকার বা কর্তৃপক্ষ থেকে পেয়েছেন? ধন্যবাদ এই আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। প্রথম কথা বলে রাখি, আমার দীর্ঘ 16 বছরের এই টেলিভিশন সাংবাদিকতায় একাত্তরকে আমি দুটো অংশেই পেয়েছি। 5 আগস্টের আগেও পেয়েছি, 5 আগস্টের পরেও পেয়েছি। এই সাংবাদিকতার সময়কালে আমি যে মূল যে জায়গাটা, আমি কৃতিত্বের জায়গাটা আমি বলবো, আমার দিক থেকে অর্জন যেটা একাত্তরের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, স্বাধীনতা। যেমন বাংলাদেশে আপনি যে তামাক নিয়ন্ত্রণের কথা বললেন, দেখুন এইটা এমন একটা ইস্যু যেটা প্রত্যেকেই এটার সাথে কিন্তু যুক্ত। সারা দেশে প্রতিদিন 20 কোটি সিগারেট বিক্রি হচ্ছে, 1 টাকা করে বেশি নিলে 20 কোটি টাকা প্রতিদিন। এখন প্রতি মাসে কত? 600 কোটি টাকা। বছরে কত? প্রায় 7,000 কোটি টাকা। তাহলে 7,000 কোটি টাকা বাংলাদেশের সমস্ত টেলিভিশন কেন, সমস্ত এনজিওগুলোরও কিন্তু এত বাজেট নয়। তাহলে এই টাকাটা নিয়ে যাচ্ছে জনগণের পকেট থেকে, যেটা ট্যাক্স দিচ্ছে না, জনগণ দিচ্ছেন, আপনি দিচ্ছেন, অন্য ক্রেতা দিচ্ছে, আরেকজন দোকানি সে কিন্তু বাড়তি নিচ্ছে। তাহলে এত বড় একটা পাবলিক ফাইন্যান্স থেকে আমরা যে করাপশন নিয়ে কাজ করি বা দুর্নীতি অনিয়ম, 500 কোটি টাকা না, 1 কোটি টাকা 2 কোটি টাকা হলে স্টোরি করছে, কিন্তু এত বড় একটা ইস্যু আমাদের আসলে একভাবে মিডিয়ার বাইরে থেকে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে কাজ করা, বিশেষ করে তাদের যে ফ্যাক্টরিটা রিলোকেশন করার ক্ষেত্রে যে স্টোরিটা আমি 6 মিনিটের করেছিলাম, সেটা একাত্তর ছাড়া অন্য কোনো টেলিভিশনে আমার করার সুযোগ ছিল না। সেই জায়গা থেকে আমি শুধু না, এই আন্দোলনের সাথে, কারণ এটা জনস্বাস্থ্য, আপনিও চান যে আপনার ছেলেটা সুস্থ হয়ে বাঁচুক, প্রত্যেকেই চায় যে তার ছেলে মেয়েটা সুস্থ হয়ে বাঁচুক, কিন্তু সুস্থভাবে বাঁচার জন্য যে জনস্বাস্থ্য রক্ষার জন্য যে কাজ করা, সেটা হয় না। এই জনস্বাস্থ্যের সাথে একটা বিষয় সম্পর্কিত, খাবার পানি। আমি যখন উপকূলে গিয়েছিলাম, আরপাঙ্গাসিয়া গাবুরা অঞ্চলে যে মানুষগুলোর কাছে আমার যাওয়ার পর মনে হচ্ছে যে জীবন কত কঠিন। 1 গ্লাস পানি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা মাঠের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, গাবুরার একটা বাচ্চা ছেলে, এই হয়তো 8-9 বছরের, তাকে আমাদেরই বোতলের 1 গ্লাস পানি একটুখানি দেওয়ার মতো করে তাকে দিয়েছি। সে পানিটা খেয়ে বলছে, জীবনে আমি প্রথম খেলাম, মানে ওর ভাষায় বলছে। আমি বললাম, কেন, তোমরা কোত্থেকে পানি খাও? ওই যে হাত দেখাচ্ছে, ভালো করে বলতে পারছে না কোত্থেকে, পুকুর থেকে। মানে গাবুরা অঞ্চলের মানুষের খাবার পানির একমাত্র জায়গা হচ্ছে একটা পুকুর। এই যুগে এসে তাহলে 15 বছরে আমি স্টোরিটা করেছিলাম, যেটা আজকেও যাচ্ছে, যে আমরা এত উন্নয়ন করলাম, তাহলে 40,000 মানুষের জন্য কি খাবার পানি দিতে পারেনি? আমরা শুনেছি লিবিয়ার গাদ্দাফি তার এলাকার মরুভূমির মধ্যে দিয়ে পানির পাইপলাইন নিয়ে গেছে। আমরা শুনছি অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত মাটির আন্ডারগ্রাউন্ড লাইন হচ্ছে, সমুদ্র নিচ দিয়ে বিদ্যুৎ পরিবহন করা যাবে। তাহলে আরপাঙ্গাসিয়া মানুষের, গ্রামের মানুষগুলো 40,000 মানুষ, তাদের জন্য কি আমরা খাবার পানি দিতে পারবো না? এবং মাসের পর মাস মুন্সিগঞ্জ, আরপাঙ্গাসিয়ার যে জায়গাটা সাতক্ষীরার সুন্দরবনের সংলগ্ন, সেই মানুষগুলো, যেমন এখন সুন্দরবনে ঢোকা বন্ধ আছে, জেলেরা যখন মাছ ধরা বন্ধ থাকে তখন তারা কিন্তু কিছুটা হলেও সরকারি একটা ত্রাণ সহায়তা পায়। কিন্তু সুন্দরবন বন্ধ করে দেওয়া হয়, ওখানে মোয়াল আছে, বাওয়াল আছে, যারা সুন্দরবনকে জীবিকা করে চলে, সেই মানুষগুলোর কথা কিন্তু আমরা বলি না। আজকে একজন অতিথি বলছিলেন, আগামী দিনে, অর্থাৎ আমরা এই 15তম বছরে এই যে মানুষগুলো, একটি কথা আছে, ভয়েস অফ ভয়েসলেস, একাত্তর টেলিভিশন যাদের কথা আসে না, সেসব কথা যেন আমরা এবছর আরও বেশি করে আমরা তুলে ধরতে পারি, তাদের সংকট, এবং শুধু সংকট তুলে ধরাই না, তাদের সমাধানেরও পথ কি হতে পারে সেটি আমরা নিশ্চয়ই, সরকার বা কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবেন। এবং পানি যিনি মন্ত্রণালয় মন্ত্রী আছে, তিনি আজকে আমাদের একাত্তর টেলিভিশনে এসেছিলেন, প্রতিমন্ত্রী এসেছিলেন, তারা কথা দিয়েছেন একাত্তর টেলিভিশনে কোনো প্রতিবেদন প্রচার করলে সে বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আলোচনায় ফিরবো আপনার কাছে। আমি রাকিব হোসেনের কাছে যেতে চাই। হোসেন, সম্প্রতি আলুর উৎপাদনের সঙ্গে রপ্তানি এবং প্রক্রিয়াজাত শিল্প, চিনি গুঁড়া চালের উৎপাদন এবং কৃষকের ন্যায্য মূল্য, ন্যায্য দাম, এসব নিয়ে সম্ভাবনার কথা এবং পারমাণবিক শক্তি কমিশনের একটি প্রকল্পের দুর্বলতা এবং এর প্রভাবে প্রক্রিয়াজাত মশলা রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন। এজন্য আপনি একটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড কম্পিটিশন পুরস্কার পেয়েছেন। পুরস্কার পাওয়া বড় বিষয় নয়, কিন্তু প্রতিবেদন শুধু এটি যে আপনি করেছেন ব্যাপারটি তা নয়, এরকম আরও অসংখ্য প্রতিবেদন করছেন। এই প্রতিবেদন করার পরে সরকার বা কর্তৃপক্ষ কোনো কি ব্যবস্থা নেয়? আপনার কি এরকম কিছু, বা আপনি কি ধরনের তার সেই প্রতিবেদন প্রচারের উপরে প্রভাব সমাজে বা কর্তৃপক্ষের কাছে দেখতে পান? ধন্যবাদ।
এটা আসলে খুব স্বাভাবিক বিষয় যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে আমি সাংবাদিক হিসেবে সেই সমস্যার কথা তুলে ধরা এবং সেই সমস্যা যদি কর্তৃপক্ষ, যদি সরকারের প্রতিনিধি তারা যদি না জেনে থাকে, আমার রিপোর্টের মাধ্যমে তাদের সামনে আসে, তাহলে তার সেখানে ব্যবস্থা নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেয়, আবার অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেয় না। কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা সুশাসন প্রত্যাশা করছি, কিন্তু সুশাসন হয়তো পাচ্ছি না, এরকম একটা বিষয়। এই কারণে অনেক জায়গায় অনেক সংকট রয়ে গেছে যেটা আমরা টাচ করতে পারতেছি না। আমাদের নিউজও সেই জায়গায় হয়তো আমরা এখন পৌঁছাতে পারিনি। তো আমি একটু আমার যে রিপোর্টের কথা আপনি বলছিলেন সেই জায়গা থেকে একটু বলি। আমাদের আসলে অর্থনীতির শক্তিশালী একটা জায়গা হচ্ছে যে রপ্তানি আয়। চলতি অর্থ বছরেও আমাদের এখানে $55 বিলিয়ন রপ্তানি আয়ের একটা লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, কিন্তু সেখানে আমরা এখন 11 মাস পার হয়েছে অর্থ বছরের, আমাদের আয় হচ্ছে $44 বিলিয়ন কম, মানে 11 বিলিয়ন এখনও ঘাটতি আছে। তাহলে সেটা এক মাসে সম্ভব না। এবং আমি যদি সেখানে কৃষি পণ্যের কথা বলি, যেটা আমার রিপোর্টে ফোকাসিং পয়েন্ট ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত অর্থ বছরে প্রায় $1 বিলিয়ন আমরা এখান থেকে আয় করেছি, কিন্তু এই অর্থ বছরে সেটা কমে গেছে, প্রায় 10-12 কোটি ডলারের মতো কমে গেছে। তো সেটা কেন কমে গেছে, আমাদের এত সম্ভাবনা থাকার পরও আমরা কেন পারছি না, সেটা নিয়ে আমি রিপোর্ট করেছি। এবং আমি যদি সুযোগ পাই একটু বলতে চাই যে আমার উৎপাদন আছে, বিদেশের বাজারে চাহিদা আছে, মাঝখানে যে বটলনেক বা আমি যদি এটাকে পাইপ বলি, এটা খুবই সরু এবং এখানেই সব জটিলতা। এখানে সব জটিলতা হয়, এবং এই জটিলতা কি আমলাতান্ত্রিক জটিলতা, সুশান্ত কুমার সিনহা? নিঃসন্দেহে এটা আমলাতান্ত্রিক জটিলতা। কারণ দেখুন, রাজনীতিবিদরা আসেন, তারা কিন্তু চলে যান একটা নির্দিষ্ট সময়ের পরে। তাহলে আমলারা কিন্তু জানে যে এই প্রক্রিয়াটা, কারণ তারা বছরের পর বছর একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, তারা কিন্তু গভর্নমেন্টের যে মেকানিজমটা তারা জানেন, কিন্তু তারা এই কাজটা আসলে করতে চান না। আমাদের একটা আমলাতান্ত্রিক জটিলতার প্রথম কাজ হচ্ছে, যেমন একটা জেলা প্রশাসক 300টা কমিটি, সে হচ্ছে সভাপতি। তাহলে 300টা কমিটির সভাপতি হলে একজন জেলা প্রশাসক সে আসলে কী কাজ করবে? একজন টিওনও কিন্তু কমপক্ষে 50 থেকে 60টা কমিটির সভাপতি। তাকে যদি বলেন একটা দায়িত্ব ছেড়ে দিন, সে কিন্তু ছাড়বে না, আবার বলে আমার এত ব্যস্ত কাজ করতে পারছি না। একইভাবে সরকারের যে মন্ত্রণালয় যারা আছেন তারা তো জানেন এই প্রবলেমটা আজকের না, রাকিব করেছে আজকে, এর আগে আরও 5 জন করেছে, আরও 10 জন করেছে, আগামীতে রাকিবের পরে আরও 2 জন অন্যরা করবে, কিন্তু এই প্রবলেমগুলো সলভ হচ্ছে না। কারণ আমলাতান্ত্রিক জটিলতাটা হচ্ছে এমন একটা জায়গায় যে বাংলাদেশ ফার্স্ট, এই জায়গায় আসলে আমরা এখনও আমাদের আমলাতন্ত্র দাঁড়াতে পারেনি, অর্থাৎ দেশটা আমার আগে। কারণ গোটা দুনিয়া কিন্তু ওই স্পিরিট থেকেই, আপনি ফুটবল খেলছেন, কুরুসাও যে ছোট্ট একটা দেশ, তারা যখন খেলছে, তার মানে একটা দেশপ্রেম কিন্তু থাকে। আমার সময়কালে এই বাণিজ্য সচিব বা অর্থ মন্ত্রণালয়ের যে এনবিআর এর যিনি চেয়ারম্যান আছে, তারা তো একটু বলতে পারে যে আমার সময়কালে আমি এটা করে দিয়েছিলাম বলে বাংলাদেশ থেকে যে আলুগুলো সেটা রপ্তানি হচ্ছে। এটা একটা বিশাল কর্মযোগ্য, কিন্তু আমরা বগুড়ায় দেখেছি, আপনার রংপুরে দেখেছি, ওই অঞ্চলের মানুষ কিন্তু আলু এবার ফেলে দিয়েছে, কারণ আলুর দাম নেই, রাস্তায় নষ্ট হচ্ছে। তাহলে উৎপাদিত পণ্য আমরা, ও যেটা বললো যে আমরা আছে, চাহিদাও আছে, কিন্তু আমরা পাঠাতে পারছি না। তার মানে এই যে চ্যানেলের মাঝখানে যে উর্বর হওয়ার কথা যে জায়গাটা, সেটা বালি পড়েছে। আমরা যেটাকে স্টিং দিয়ে হার্টের আমরা ব্লক ছুটাই, তাহলে এইখানে ব্লকটা কেন ছুটানো? এটা রাজনীতিবিদরা চায়। এবারও প্রধানমন্ত্রী বলেছেন যে উনি উন্নয়ন করতে চান। উন্নয়নটা কীভাবে? শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। এই কর্মসংস্থান সৃষ্টি কাজটা গভর্নমেন্ট ফ্যাসিলিটি করবে পলিসি দিয়ে। সেই পলিসি বানানোর কাজটা কিন্তু আমলারাই করবে। কিন্তু আমাদের আমলাদের এক ধরনের মনস্তান্ত্রিক জটিলতা আছে। আচ্ছা ঠিক আছে, এটা করবো, এই করতে করতে 3 বছর যখন শেষ হয়ে যায়, তখন নির্বাচন আসে, নির্বাচনের পর বলছে নির্বাচনের পর নতুন গভর্নমেন্ট আসলে করবো, আবার ওই শুরু হয়। মানে এই পরিস্থিতিটা আসলে একটা ওয়ান কাইন্ড অফ পিলো পাসিংয়ের মতো চলছে। আর এই পিলো পাসিংটা বাংলাদেশের অর্থনীতির সকল ক্ষেত্রে সকল সংকটের মূল কারণ হিসাবে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আপনাদের এই অভিমত সরকারের আমলাতন্ত্রে যারা দায়িত্বে আছেন, অর্থাৎ জনপ্রশাসন বলুন বা সরকারের প্রধানমন্ত্রী বলুন বা অন্যান্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, তারা এই আলোচনাগুলোকে আমলে নেবেন এবং 71 টেলিভিশন সত্য তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কোনো ধরনের পিছপা হবে না। আমরা সত্য দিয়েই আমরা সবার আগে 71কে এগিয়ে রাখতে চাই এবং 71 মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে এক চুলও সরেও দাঁড়াবে না, দমানোও যাবে না। এই প্রত্যয় নিয়ে আমরা এই 14 বছর পার করে 15 বছরে আমরা পদার্পণ করছি এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের পার্থ সঞ্জয়,
সুশান্ত কুমার সিনহা এবং রাকিব হোসেন, আপনাদের তিনজনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে দর্শক, আমরা দায় আর দায়িত্ববোধ নিয়ে 14 বছর পেরিয়ে 15তে 71 নতুন এই মাইল ফলকে দাঁড়িয়ে আমরা এই কথা দিচ্ছি, 71 আরও বেশি গণমানুষের কাছে পৌঁছে যাবে, আরও বেশি দায়িত্বশীল সাংবাদিকতা করবে, কারণ আমরা দায় সারা সাংবাদিকতা করতে চাই না। এ কারণেই আমরা বলেছি 71 দমে না, 71 থামে না। থাকুন 71-এর সাথেই।